হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল। নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সোম থেকে শুক্র সকাল 10টায় আমি তোমাদের শুভেন্দু স্যার জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি। আর ক্লাসের আগে স্ট্যাটিক জিকে রিলেটেড কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। তো সামনেই আমাদের WBPSC ফুড এশিয়ার পরীক্ষা আছে। তো ফুড এশিয়ার পরীক্ষার জন্য তোমরা 20টি মক টেস্ট কিনতে পারো, সমাধান সহ বাংলায় পেয়ে যাবে এই টাকাতে। আর আমাদের যে অ্যাপ আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, সেই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর তোমাদের যদি কোনো কিছু পারচেস করতে হয় বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সমস্ত কিছু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবে। আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9593430522, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তোমরা যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা সমাধান পাবে। ঠিক আছে, এটা আমাদের হেল্পলাইন নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তো আজকে আমরা প্রথমে দেখে নেব যে অশোকের যে প্রধান 14টা শিলালেখ ছিল সেই শিলালেখ এবং শিলালেখগুলিতে কি কি লেখা আছে। তো দেখো ফার্স্ট শিলালেখ, সেই ফার্স্ট শিলালেখে যেটা লেখা আছে, প্রথম শিলালেখে অশোকের পশু হত্যার উপর বিধিনিষেধ আরোপ করা আছে প্রথম শিলালেখতে। দ্বিতীয় শিলালেখতে মানুষ ও পশুর যত্ন নেওয়ার কথা বলা হয়েছে এবং চোল, পাণ্ড্য, সাতপুরা, চের এই রাজ্যগুলোর কথা আমরা এই দ্বিতীয় শিলালেখ থেকে অশোকের জানতে পারি। তৃতীয় শিলালেখে কি লেখা আছে? তৃতীয় শিলালেখে লেখা আছে ঘৃত, রাজক, প্রাদেশিক এই সমস্ত আধিকারিকরা 5 বছর পর রাজ্যের বিভিন্ন অঞ্চলে যাবে এবং অশোকের ধর্মনীতি ছড়িয়ে দেবে। চতুর্থ শিলালেখে কি লেখা আছে? চতুর্থ শিলালেখে এখানে অশোকের ভেরি ঘোষকে ধর্মঘোষে পরিণত করার কথা বলা হয়েছে। পঞ্চম শিলালেখে লেখা আছে ধর্ম মহামাত্রদের নিয়োগের কথা, আর এই শিলাদেশে অশোক উল্লেখ করেছেন প্রত্যেক মানুষ আমার সন্তান সম, প্রত্যেক মানুষ আমার সন্তান। ঠিক আছে, এবং এই পঞ্চম শিলালেখ থেকে দাসেদের নীতি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। ষষ্ঠ লিপিতে, ষষ্ঠ শিলালেখে লেখা আছে যে রাজা প্রতিনিয়ত জনগণের অবস্থা সম্পর্কে অবহিত থাকবেন এবং বিভিন্ন কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সপ্তম শিলালেখে লেখা আছে এখানে সকল ধর্মের প্রতি সহিষ্ণুতা প্রদানের কথা বলা হয়েছে সপ্তম শিলালেখে। অষ্টম শিলালেখে বৌদ্ধ গয়া ও বোধি বৃক্ষে অশোকের প্রথম ধর্মযাত্রার বর্ণনা এই অষ্টম শিলালেখে করা হয়েছে। নবম শিলালেখে বিভিন্ন কুসংস্কার, স্থূল অনুষ্ঠানের নিন্দা করে নৈতিক অনুষ্ঠান পালনের নির্দেশ এই নবম শিলালেখতে করা হয়েছে। দশম শিলালেখতে এই লেখতে ব্যক্তিগত খ্যাতি এবং গৌরবের আকাঙ্ক্ষার কথা না ভেবে ধর্মের প্রতি নিষ্ঠার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। একাদশ শিলালেখে ধর্ম প্রচারের কথা বলা হয়েছে। দ্বাদশ শিলালেখতে অন্য ধর্ম সম্প্রদায়ের নিন্দা না করার কথা বলা হয়েছে এবং নিজ ধর্মের গৌরব বৃদ্ধির জন্য নিজের ধর্মকে শ্রেষ্ঠ জ্ঞানে বিচার করা থেকে বিরত থাকার কথা এখানে বলা হয়েছে এই দ্বাদশ শিলালেখতে। ত্রয়োদশ 13 নম্বর শিলালেখতে, এই শিলালেখতে সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের বিবরণ দেওয়া হয়েছে। এছাড়া সম্রাট অশোক ধর্মপ্রচার ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য গ্রিক রাজন্যবর্গদের কাছে যে দূত পাঠিয়েছিলেন সেই বিষয়টা সম্পর্কে এই ত্রয়োদশ শিলালেখতে লেখা আছে। চতুর্দশ শিলালেখতে এখানে অশোকের শিলালিপি বিভিন্ন জায়গায় যে খোদাই করা হয়েছে সেটা সম্পর্কে লেখা আছে। তো আমরা অশোকের 14টা শিলালেখ সম্পর্কে জানলাম। এইবার যেগুলো অশোকের অপ্রধান স্তম্ভলেখ সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। সারনাথ স্তম্ভলেখ, সারনাথ স্তম্ভলেখ এটা কোথায় পাওয়া যায়? উত্তরপ্রদেশের বারাণসীর নিকটবর্তী অঞ্চল সারনাথে পাওয়া যায় এই সারনাথ স্তম্ভলেখ। সাঁচি স্তম্ভলেখ কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশের ভূপালের কাছে পাওয়া সাঁচি স্তম্ভলেখ, মধ্যপ্রদেশের ভূপালের কাছে এই সাঁচি স্তম্ভলেখ পাওয়া যায়। এটা খ্রিস্টপূর্ব 3য় শতকে বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এই স্তম্ভলেখের চূড়াতে 4টে সিংহের মূর্তি আছে। নেক্সট দেখি এলাহাবাদ এবং কোশাম্বী স্তম্ভলেখ, এটা সম্রাট অশোকের শিলালিপি থেকে জানা যায় এই স্তম্ভটি ভারতের প্রাচীন নগরী কোশাম্বীতে স্থাপন করা হয়েছে, যা বর্তমানে এলাহাবাদে অবস্থিত। এই স্তম্ভলেখতে মৌর্য সম্রাট অশোকের লিপি ছাড়াও গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, মুঘল সম্রাট জাহাঙ্গীরের লিপিও আছে। রুশমিদি স্তম্ভলেখ,
এই রুশ্মিদি স্তম্ভলেখ হচ্ছে কোথায় অবস্থিত? বুদ্ধদেবের জন্মস্থান নেপালের রুশ্মিদি মন্দিরের কাছে সম্রাট অশোকের এই স্তম্ভলেখটি পাওয়া যায়। এখানে অশোকের লুম্বিনী পরিদর্শনের কথা বলা হয়েছে। নিগালিভ সাগর স্তম্ভলেখ, এই নিগালিভ সাগর স্তম্ভলেখ কোথায় আছে? নেপালের নিগালি সাগর বা নিগোলিভা নামক একটি বড় জলাশয়ের কাছে এটি পাওয়া যায়। এখানে অশোক যে বুদ্ধের মনোকামনার স্তূপের উচ্চতা বৃদ্ধি করেছেন, আয়তন দ্বিগুণ করেছেন, সেই সম্পর্কে লেখা আছে। অন্যান্য যে গুরুত্বপূর্ণ লিপি ও স্তম্ভলেখ সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো দেখো, সগৌর তাম্রলিপি, এটা প্রাকৃত ও ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় এই নিদর্শনটা পাওয়া গেছে। শিলালিপিটি অনেক সময় অশোকের আগের সময়ের, এমনকি মৌর্য পূর্ব সময়ের বলেও অনেকে মনে করেছেন। লেখাগুলি সম্রাট অশোকের পরের সময়কেও নির্দেশ করে। ঠিক আছে, এই সগৌর তাম্রলিপির যে লেখাগুলো। মহাস্থানগড়, প্রাচীনকালে মহাস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নক্ষেত্র। এখানে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে একটি লেখ পাওয়া যায়, যার সঙ্গে সম্রাট অশোকের লিপির সাদৃশ্য পাওয়া গেছে। এটি ছিল মূলত দুর্ভিক্ষ মোকাবিলার জন্য মৌর্য রাজার আদেশ। হাতিগুম্ফা লেখতে কি পাওয়া যায়? হাতিগুম্ফা শিলালিপি, এটা কলিঙ্গরাজ খারবেলের কীর্তি কাহিনী জানা যায় এই হাতিগুম্ফা শিলালিপি থেকে। এটি 450 অব্দ পর্যন্ত ভারতের বংশানুক্রমিক ইতিহাস সম্পর্কে এই হাতিগুম্ফা শিলালেখ থেকে জানা যায়। এলাহাবাদ প্রশস্তি, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন হলেন এলাহাবাদ প্রশস্তির রচয়িতা। সম্রাট অশোকের এলাহাবাদ স্তম্ভের উপর খোদাই করা অলঙ্কার বহুল এই প্রশস্তি সংস্কৃত ভাষায় ও পদ্যে ও গদ্যে রচিত। এই প্রশস্তি সমুদ্রগুপ্তের কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে এই এলাহাবাদ প্রশস্তিতে। কে রচনা করেছেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। সমুদ্রগুপ্তের কীর্তি কাহিনী এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত হয়েছে। মেহরৌলি লিপি, দিল্লির কুতুব মিনারের নিকটবর্তী এলাকায় মেহরৌলিতে চন্দ্র রাজার একটি লিপি আবিষ্কৃত হয়। অনেকে মনে করেন এই চন্দ্র রাজা হলেন রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই লিপিটির গুরুত্ব হলো এখানে যে লোহার পাতটি ব্যবহার করা হয়েছে, সেই লোহার পাতে কোনো মরচে ধরেনি, সেখান থেকেই লোহার পাত্তির যে লোহার বিশুদ্ধতাটা প্রমাণ মেলে। নাসিক প্রশস্তি, নাসিক প্রশস্তি এটি দক্ষিণ ভারতের সাতবাহনদের শ্রেষ্ঠ শাসক গৌতমীপুত্র সাতকর্ণীর গৌরব গাথা বিবরণ পাওয়া যায় এই নাসিক প্রশস্তিতে। নাসিক প্রশস্তি কে রচনা করেছেন? সাতকর্ণীর মাতা গৌতমী বলশ্রী, ইনি নাসিক প্রশস্তি রচনা করেছেন। নেক্সট হচ্ছে নানাঘাট শিলালেখ। সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন এই প্রথম সাতকর্ণী। তার রানী নয়নিকার নানাঘাট শিলালেখ থেকে প্রথম সাতকর্ণী সম্পর্কে জানা যায়। আইহোল প্রশস্তি, আইহোল প্রশস্তি রচনাকার হলেন চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি। এই যে আইহোল প্রশস্তি, এটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। জুনাগড় শিলালিপি, এই লিপিতে শক রাজার রুদ্রদমনের রাজত্বকাল সম্পর্কে জানা যায় এবং এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। ভিটারি স্তম্ভলিপি, 19 লাইনে লেখা এই স্তম্ভলিপিটি রাজা স্কন্দগুপ্ত তার বংশ তালিকা ও তার কৃতিত্বের কথা লিখেছেন। ঠিক আছে, এই ভিটারি স্তম্ভলিপি থেকে রাজা স্কন্দগুপ্তের বংশ তালিকা ও কৃতিত্বের কথা জানতে পারি। এইবার দেখো কোশ্চেন অ্যান্সারে চলে এসেছি। তো দেখো ফার্স্ট কোশ্চেন, গ্রানাইট ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়। তো গ্রানাইট নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কি সৃষ্টি হয়? লাল মাটি সৃষ্টি হয়। গ্রানাইট ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে লাল মাটির সৃষ্টি হয়। প্রাচীন গ্রানাইট ও নিশ প্রভৃতি আগ্নেয় রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে লাল মাটি উৎপন্ন করে। এই মাটিতে লৌহ কণার ভাগ বেশি থাকে বলে মাটির রং লাল হয়। এই প্রকার মাটির জল ধারণ করার ক্ষমতা খুবই কম। লোহিত মৃত্তিকা বা লাল মাটি পটাশ ও ফসফেট খনিজে সমৃদ্ধ থাকে। এই মাটিতে কি কি ফসল ভালো হয়? রাগি, ধান, তামাক, চিনেবাদাম, আলু, সবজি, এই সমস্ত ফসল এই লাল মৃত্তিকায় ভালো হয়। এই লাল মাটি কোথায় দেখতে পাওয়া যায়? ভারতের দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র রাজ্যের মালভূমি অঞ্চল, ঝাড়খণ্ডের ছোটনাগপুর অঞ্চল, মেঘালয়ের মালভূমি অঞ্চলে এই লাল মাটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যায়, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে কোন উদ্ভিদ দেখা যায়? চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়। পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে
চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বছরে প্রায় 250 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হয়, সেই কারণেই এখানে চিরহরিৎ অরণ্য দেখা যায়। এছাড়াও ভারতের পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল, অসমের পার্বত্য অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানেও কিন্তু চিরহরিৎ অরণ্য দেখা যায় এই সমস্ত অঞ্চলে। ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যের নাম কি? ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যের নাম হলো কর্ণাটক। কর্ণাটক হলো ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ক্লাসটা। ওকে, তো ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্য হলো কর্ণাটক। ভারতে কফি প্রধানত 3টি দক্ষিণ ভারতের রাজ্যে উৎপন্ন হয়। কি কি রাজ্য? কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু। সেখানে সবথেকে বেশি কোথায় উৎপাদন হয়? কর্ণাটকে। কর্ণাটক রাজ্য একাই ভারতের মোট কফি উৎপাদনের প্রায় 3/4 উৎপাদন করে। কর্ণাটকের চিকমাগালুর, হাসান, কোদাগু, মহীশূর, শিমোগা প্রভৃতি জেলায় বিপুল পরিমাণে কফির চাষ করা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো, তো কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম কি? কার্পাস বয়ন শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে আমেদাবাদ। আমেদাবাদ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আজকে প্রায় 25টা মতো কোশ্চেন নিয়ে এসেছি, প্রত্যেকে কিন্তু লাস্ট অব্দি ক্লাসটা দেখবে। তো আমেদাবাদ হচ্ছে কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। গুজরাট তথা ভারতের শ্রেষ্ঠ কার্পাস বয়ন শিল্প কেন্দ্র হচ্ছে আমেদাবাদ। এখানে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলো কি কি আমাদের একবার জেনে নেওয়া দরকার। দেখো, আমেদাবাদে তুলো উৎপাদক অঞ্চল অবস্থিত, এখানকার জলবায়ু আর্দ্র, এখানে উকাই, কাদানা প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ পাওয়া যায়। কান্ডালা, মুম্বাই প্রভৃতি বন্দরের মাধ্যমে উন্নত মানের তুলাসহ শিল্পের প্রয়োজনীয় উপকরণ আমদানি, উৎপাদিত বস্ত্র রপ্তানি সুবিধা আছে। এই সমস্ত কারণে আমেদাবাদকে কার্পাস বয়ন শিল্পের উন্নতি ঘটেছে, এই জন্য আমেদাবাদকে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র বলা হয়। গুজরাটের প্রায় 60%-এরও বেশি কার্পাস বস্ত্র কারখানা আমেদাবাদেই কেন্দ্রীভূত হয়েছে। কার্পাস বয়ন শিল্পের এতটাই উন্নতির জন্য আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে। ভারতের ম্যানচেস্টার আমেদাবাদকে বলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য। ব্রহ্মপুত্র নদ যে হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, তো আমরা জানি ব্রহ্মপুত্র নদ তিব্বতের চেমাউংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তো চেমাউংদুং এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ব্রহ্মপুত্র নদ তিব্বতের কৈলাস পর্বতের কাছে চেমাউংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ। পৃথিবীর বৃহত্তম গিরিখাত, তো পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম কি? পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম গ্র্যান্ড ক্যানিয়ন। নদী উপত্যকা গিরিখাত কিভাবে সৃষ্টি হয় জেনে নিই। নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে। গিরিখাতে উপত্যকার বিস্তার অপেক্ষা গভীরতা অত্যন্ত বেশি ও সুউচ্চ পার্বত্য অঞ্চলের নদী ক্রমাগত নিম্নক্ষয়ের ফলে গিরিখাত সৃষ্টি করে। হিমালয় পার্বত্য অঞ্চলের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা নদীতে ও আফ্রিকার জামবেশি নদীতে গিরিখাত দেখা যায়। দক্ষিণ আমেরিকার পিরুয়েল দ্য ক্যানন দ্য কলকা 3223 মিটার গভীর, পৃথিবীর গভীরতম গিরিখাত। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর ওপর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম গিরিখাত। এই গিরিখাতের কোনো কোনো অংশে গভীরতা প্রায় 1600 মিটার। ঠিক আছে, পাখির পায়ের মতো বদ্বীপকে কি বলে? পাখির পায়ের মতো বদ্বীপকে বলে মিসিসিপি বদ্বীপ। পাখির পায়ের মতো দেখতে বদ্বীপকে বলে মিসিসিপি বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ হচ্ছে মিসিসিপি বদ্বীপ। মূল নদী অনেকগুলি শাখায় বিভক্ত হয়ে সমুদ্র পড়লে এমন বদ্বীপ গড়ে ওঠে। এক্ষেত্রে নদীর গতিবেগ বদ্বীপ অঞ্চলে একটু বেশি থাকায় দ্রবীভূত পদার্থগুলি সমুদ্রে বহুদূর পর্যন্ত গিয়ে জমা হয়। এ ধরনের বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো বা আঙুলের মতো হয় বলে একে পাখির পায়ের মতো বদ্বীপ বলে। তো পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ হচ্ছে মিসিসিপি বদ্বীপ। ভারতে সবুজ বিপ্লব শুরু হয় কবে? এটা তোমাদের HW থাকছে হোমওয়ার্ক, তো এটার উত্তর কিন্তু তোমরা কমেন্টে দেবে। ঠিক আছে, কমেন্টে তোমরা
ভারতে সবুজ বিপ্লব শুরু হয় কবে সেটা তোমরা দেবে। কত সালে? আফগানিস্তান ও ভারতের সীমারেখার নাম কি? আফগানিস্তান ও ভারতের মধ্যে যে সীমারেখাটা আছে সেই সীমারেখাটার নাম হচ্ছে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এই আফগানিস্তান আর ভারতের যে বর্ডার লাইনটা, আফগানিস্তান ভারতের সাথে কত কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করেছে? 106 কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করেছে। ভারতের সাথে চীনের যে লাইনটা আছে, ভারত আর চীনের যে সীমারেখাটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ম্যাকমোহন লাইন, আর র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত আর পাকিস্তান। ভারত ও পাকিস্তান, ভারত ও পাকিস্তানের সাথে যে সীমারেখাটা আছে সেটার নাম র্যাডক্লিফ, আর ভারত আর চীনের সীমারেখাটা ম্যাকমোহন। প্রাচ্যের নন্দনকানন বলা হয় কাকে? বলা হয় প্রাচ্যের নন্দনকানন। প্রাচ্যের নন্দনকানন বলে কাশ্মীর উপত্যকাকে। কাশ্মীর উপত্যকাকে বলে প্রাচ্যের নন্দনকানন। কাশ্মীর উপত্যকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের নন্দনকানন বলা হয় অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জন্য কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন বলা হয়। নেক্সট কোশ্চেন দেখি, ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ। ভারতের বৃহত্তম কয়েল, তো ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ কি? ভীম্বানাথ কয়েল। ভারতের বৃহত্তম কয়েলের উদাহরণ হচ্ছে ভীম্বানাথ। ভীম্বানাথ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ভূ আন্দোলন জনিত কারণে মালাবার উপকূলে বারংবার উত্থান ও নিমজ্জন ঘটেছে। এই উত্থান ও নিমজ্জনের জন্য এখানে অসংখ্য জলাভূমি দেখা যায়। এই জলাভূমিগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কয়েল। ভারতের বৃহত্তম কয়েলের নাম হচ্ছে ভীম্বানাথ। এছাড়াও অষ্টমুডি একটি গুরুত্বপূর্ণ কয়েলের উদাহরণ। কয়েলগুলি যোগাযোগ ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টি হেমারোজিক ভিটামিন কাকে বলে? অ্যান্টি হেমারোজিক ভিটামিন বলা হয় ভিটামিন কে কে। ভিটামিন কে কে বলে অ্যান্টি হেমারোজিক ভিটামিন। অ্যান্টি হেমারোজিক ভিটামিন বলে ভিটামিন কে কে। ভিটামিন কে হলো অ্যান্টি হেমারোজিক ভিটামিন। এই ভিটামিন হেমারেজ অর্থাৎ রক্তক্ষরণ প্রতিহত করে বলে একে অ্যান্টি হেমারেজিক ভিটামিন বলে। ভিটামিন কে টমেটো, বাঁধাকপি, পালং শাক, দুধ, মাখন প্রভৃতি খাদ্যের উপাদানে থাকে। ঠিক আছে। যক্ষা। যক্ষা এক ধরনের কি জাতীয় রোগ? যক্ষা হলো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস, ছত্রাক। তো যক্ষা কি ধরনের রোগ? যক্ষা হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। যক্ষা হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। ওকে, তো যক্ষা এক প্রকারের ব্যাকটেরিয়া জনিত রোগ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক প্রকার রড আকৃতির বিশিষ্ট ব্যাকটেরিয়া, যেটা মানবদেহে যক্ষা বা টিউবারকুলোসিস রোগকে সৃষ্টি করে। ঠিক আছে, তো এই ব্যাকটেরিয়াগুলি দেহের যে কোনো তন্ত্রকে আক্রমণ করতে পারে, তবে ফুসফুসকে এই ব্যাকটেরিয়া বেশি আক্রমণ করে। যক্ষা রোগের প্রধান লক্ষণগুলো কি কি? যক্ষা রোগের প্রধান লক্ষণ হলো বুকে ব্যথা, কাশি, কাশির সঙ্গে রক্ত পড়া, জ্বর। এগুলো যক্ষা রোগের লক্ষণ। অন্ডজ জরায়ুজ প্রাণীর উদাহরণ কোনটি? গিনিপিগ, সিলাকান্ত, ব্যাঙ, বোড়া সাপ। তো অন্ডজ জরায়ুজ প্রাণীর উদাহরণ কোনটি? বোড়ো সাপ। বোড়া সাপ। বোড়া সাপ হচ্ছে অন্ডজ জরায়ুজ প্রাণীর উদাহরণ। অন্ডজ জরায়ুজ প্রাণীর উদাহরণ হচ্ছে বোড়া সাপ। অন্ডজ জরায়ুজ যেসব মেরুদণ্ডী প্রাণীদের মাতৃদেহের অভ্যন্তরে ডিম ফুটে অপত্য জীব সৃষ্টি হওয়ার পর মাতৃদেহের বাইরে বেরিয়ে আসে, তাদের অন্ডজ জরায়ুজ প্রাণী বলে। তাহলে কোন প্রাণীগুলোকে অন্ডজ জরায়ুজ প্রাণী বলে? যেসব মেরুদণ্ডী প্রাণীদের মাতৃদেহের অভ্যন্তরে ডিম ফুটে অপত্য জীব সৃষ্টি হওয়ার পর মাতৃদেহের বাইরে বেরিয়ে আসে, তাদের অন্ডজ জরায়ুজ প্রাণী বলে। বড় সাপ হলো এক প্রকার অন্ডজ জরায়ুজ প্রাণী। এছাড়া হাঙর মাছ এক প্রকার অন্ডজ জরায়ুজ প্রাণী। নিউক্লিয়ন বলতে নিম্নলিখিত কোন কণাগুলিকে বোঝায়? ঠিক আছে, তো নিউক্লিয়ন বলতে বোঝায় প্রোটন আর নিউট্রনকে একসাথে নিউক্লিয়ন বলে। ঠিক আছে, নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন কণাকে একসঙ্গে বলে নিউক্লিয়ন। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? আজকে হিস্ট্রির কোশ্চেনগুলো পরে রেখেছি। তো দেখো, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? স্বদেশ বান্ধব সমিতি
প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন। জাতীয় কংগ্রেসকে প্রাসাদ রাজনীতি থেকে সাধারণ জনগণের মধ্যে নিয়ে আসার জন্য এই অশ্বিনী কুমার দত্ত ছিলেন একজন প্রথম কারিগর। তিনি ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক। তার প্রতিষ্ঠিত স্বদেশ বান্ধব সমিতির স্বেচ্ছাসেবকদের সাহায্যে বরিশালকে তিনি স্বদেশী আন্দোলনের একটি শক্তিশালী কেন্দ্রে পরিণত করতে পেরেছিলেন। জেলার সর্বত্র 160টিরও বেশি শাখা ছিল এই সমিতির। ব্রিটিশ পুলিশ তাকে বরিশালে গ্রেপ্তার করে। 1908 সালে তার সমিতিকে নিষিদ্ধ করা হয়। তাকে 1910 সাল পর্যন্ত লখনৌ জেলে বন্দি করে রাখা হয়েছিল। 1921 সালে মহাত্মা গান্ধী প্রথম বরিশালে এসে অশ্বিনী কুমার দত্তকে জেলার অদ্বিতীয় নেতা হিসেবে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। 1906 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো 1906 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ছিলেন 1906 সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি। তো দাদাভাই নৌরোজি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 1906 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। এই অধিবেশনে কংগ্রেস স্বরাজের লক্ষ্যে নির্ধারিত হয়। ঠিক আছে, স্বরাজ অর্জনের লক্ষ্য কংগ্রেসে নির্ধারিত হয় এই অধিবেশনে। অখিল ভারতীয় কিষাণ সভা কত সালে গঠিত হয়? অখিল ভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল 1936 সালে। 1936-এ অখিল ভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল। অখিল ভারতীয় কিষাণ সভা কত সালে গঠিত হয়? 1936 সালে। 1936 সালে সহজানন্দ সরস্বতী দ্বারা গঠিত হয় অখিল ভারতীয় কিষাণ সভা। অল ইন্ডিয়া কৃষক ইউনিয়ন, যা লখনৌতে গঠিত, ভারতের কমিউনিস্ট পার্টির কৃষক ফ্রন্টের নাম, যা ছিল একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? একদমই সহজ উত্তর হবে, সহজ কোশ্চেন, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাঙালি জমির মালিকদের মধ্যে একটি চুক্তি ছিল, যাতে জমি থেকে রাজস্ব আদায় করা হয়, যা সমগ্র ব্রিটিশ সাম্রাজ্য এবং কৃষি পদ্ধতি এবং উৎপাদনশীলতা উভয়ের জন্য সুদূরপ্রসারী একটা পরিণতি নিয়ে আসে। ভারতীয় গ্রামাঞ্চলে রাজনৈতিক 1793 সালে লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে কোম্পানি প্রশাসন দ্বারা এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। ঠিক আছে। কে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? দ্বারকানাথ ঠাকুর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর। 1843 খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুর কে ছিলেন বলতো? রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা। ঠিক আছে, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে বাংলার যুব সমাজকে উন্নতি সাধনে করার উদ্দেশ্যে জর্জ টমসনের সহায়তায় বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত করেন। জর্জ টমসন তার অসাধারণ বাগ্মিতা দ্বারা বিভিন্ন বক্তৃতা অনুষ্ঠানে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেন। ব্রিটিশ পরাধীন ভারতের চিত্র ইংল্যান্ডে প্রচার করা ও ভারতীয়দের রাজনৈতিক অধিকার অর্জন করাই ছিল এর মূল উদ্দেশ্য। জর্জ টমসন এই সোসাইটির সভাপতি ও প্যারিচাঁদ মিত্র সোসাইটির সম্পাদক ছিলেন। কত সালে জাতীয় কংগ্রেসের সুরাজ বিচ্ছেদ হয়? কত সালে জাতীয় কংগ্রেসের সুরাজ বিচ্ছেদ হয়েছিল? তো জাতীয় কংগ্রেসের সুরাজ বিচ্ছেদ হয়েছিল 1907 সালে। 1907 সালে জাতীয় কংগ্রেসের সুরাজ বিচ্ছেদ হয়। 1907 সালে সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুটো ভাগে ভাগ হয়ে যায়। তাই ইতিহাসে এই ঘটনাকে সুরাট বিচ্ছেদ বলা হয়। জাতীয় কংগ্রেস এই সুরাট অধিবেশনে দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, চরমপন্থী নরমপন্থী। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন। অমৃতবাজার পত্রিকা ছিল ভারতের প্রাচীনতম দৈনিকগুলির মধ্যে একটি। মূলত বাংলা ভাষাতে এটি প্রকাশিত। এটি কলকাতা অন্যান্য স্থান যেমন কটক, রাঁচি, এলাহাবাদ থেকে প্রকাশিত একটি ইংরেজি
বিন্যাসে বিকশিত হয়। কাগজটি 123 বছর পর 1991 সালে তার প্রকাশনা বন্ধ করে দেয়। এটি 20 ফেব্রুয়ারি 1868 সালে আত্মপ্রকাশ করে। এটি ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বাংলা প্রদেশের যশোর জেলার মাগুরার একজন ধনী বণিক হরিনারায়ণ ঘোষের পুত্র শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ শুরু করেছিলেন। আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি কার লেখা? আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি লেখা হচ্ছে লালা লাজপত রায়ের। লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি লিখেছেন। ঠিক আছে, আনহ্যাপি ইন্ডিয়া এই বইটির লেখক হলেন লালা লাজপত রায়। আজকের আমেরিকান লেখিকা ক্যাথরিন মায়োর একটি বিতর্কমূলক বই মাদার ইন্ডিয়ার প্রতিক্রিয়ায় লালা লাজপত রায় 1928 সালে আনহ্যাপি ইন্ডিয়া নামক বইটি লিখেছিলেন। ঠিক আছে, গান্ধীজি পরিচালিত ভারতের প্রথম সর্বভারতীয় জন আন্দোলন কোনটি? তো গান্ধীজি পরিচালিত ভারতের প্রথম সর্বভারতীয় জন আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ, লবণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন। তো গান্ধীজি পরিচালিত ভারতে প্রথম সর্বভারতীয় জন আন্দোলন হচ্ছে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অসহযোগ আন্দোলন ছিল একটি রাজনৈতিক প্রচারাভিযান যা 1920 সালের 4 সেপ্টেম্বর মহাত্মা গান্ধী কর্তৃক সর্বভারতীয় গণ আন্দোলন নেয়, যার লক্ষ্য ছিল ব্রিটিশদের ভারতের স্বশাসন ও পূর্ণ স্বাধীনতা প্রদানে প্ররোচিত করা। ভারতের জাতীয় কংগ্রেস 18 মার্চ 1919-এর রাওলাট অ্যাক্টের বিরোধিতা ও ব্রিটিশ সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। এই আন্দোলনটি ছিল গান্ধীর প্রথম সংগঠিত বৃহৎ আকারের একটি সত্যাগ্রহ আন্দোলন। গান্ধীজির প্রথম সর্বভারতীয় জন আন্দোলন হচ্ছে অসহযোগ আন্দোলন। তো আজকের ক্লাস এতদূর অবধি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। আবার পরের দিন কালকে তোমাদের ক্লাস থাকছে সকাল 10টায়। ওকে, তো বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করো, সামনে অনেক পরীক্ষা আছে, সবাই ভালো করে পড়াশুনো করো।